প্রবলভাবে চাইছে যে ন্যাটো গোষ্ঠীভুক্ত হতে, এবং সেটা ন্যাটো গোষ্ঠী, যেটা ন্যাটোতে তো বেসিক্যালি আমেরিকা ছাড়া ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদের হচ্ছে ন্যাটো, এবং সেটা ইউক্রেন চাইছে। এবং ইউক্রেন তো যে লেটেস্ট ডেভেলপমেন্ট অনুযায়ী যে রাষ্ট্রপ্রধান জেলেনস্কি তো বলছে যে রাশিয়া যে জায়গাগুলো চাইছে সেটা আমরা ছেড়ে দিতে রাজি আছি যদি আমাদের ন্যাটো গোষ্ঠীভুক্ত হতে দেওয়ার অনুমতি দেওয়া যায়। এটা হচ্ছে জেলেনস্কি বলছে। কিন্তু এখানে পরিস্থিতিটা অন্যরকম, কারণ পৃথিবীতে তো এখন আর ওয়ারশো, যেটা ন্যাটোর সঙ্গে কাউন্টার হতো ওয়ারশো প্যাক্টে, যে রাশিয়া এবং তার নেতৃত্বাধীন পূর্ব ইউরোপের যে কমিউনিস্ট কান্ট্রি গুলো, এখন রাশিয়া নিজেই দ্বিধা বিভক্ত, ওয়ারশো গ্রুপের কোনো অস্তিত্ব নেই। তো সেরকম ভাবে বলা যেতে পারে যে আগে পৃথিবীতে দুটোই ছিল, ন্যাটো, ওয়ারশো, এখন তো প্রচুর হয়ে গেছে। এগুলো সমস্তই কিন্তু উন্নয়ন এবং কূটনৈতিক দত্তের জন্যই এই গ্রুপগুলো তৈরি হয়েছে। সো মিলিটারি পাওয়ারের জন্য কিন্তু কোনো গ্রুপ নেই, এবং নন অ্যালায়েন্ড মুভমেন্টও এখন বলতে গেলে নেই। সো বাংলাদেশের পক্ষে এরকম একটা গ্রুপের সহায়তা পাওয়া অসম্ভব, এবং আমার মনে হয় না যে ন্যাটো এত বড় ভুল করবে। ন্যাটো এটা করবে না, কারণ নর্থ আটলান্টিক রেট এবং বাংলাদেশের সঙ্গে আটলান্টিক কোনো সম্পর্ক নেই। আটলান্টিক ওশান, চীনের থেকে জাহাজটা এসেছে করাচি বন্দর থেকে এসেছে চট্টগ্রাম, এবং তাতে বেশ কিছু লোক এসেছেন, 50-60 জন। লোকে বলছে, তা এটা পক্ষে বা বিপক্ষে দুদিকেই কোন রকম কিন্তু সলিড প্রুফ নেই। লোকে বলা হচ্ছে যে পাকিস্তান রেগুলার আর্মির কিছু স্পেশালিস্ট এবং বাংলাদেশে বিশেষ করে যে এই মুজাহিদদের বা জিহাদিদের ছেড়ে দেওয়া হচ্ছে বা যারা জেল ভেঙে পালাচ্ছে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে ভারতবর্ষের মাটিতে কি করে তারা সাবোটাজ অন্তর্ঘাত গুলো চালাতে পারে, বা বাংলাদেশের যে এখন যে একটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হচ্ছে সেই গণ অভ্যুত্থানে কি করে তারা এই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, যে সাম্প্রদায়িক শক্তিগুলো, সন্ত্রাসবাদী গ্রুপ, তাদের কি করে সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য পাঠিয়েছে। তো এটা কোনো ডাউট নেই, সন্দেহ নেই যে চীন রয়েছে পেছনে, বাট সরাসরি চীন এর মধ্যে ঢুকবে বলে আমার এক্ষুনি মনে হয় না। বাট আনকনভেনশনাল ওয়েতে ডেফিনেটলি চীন বা পাকিস্তান তারা সাহায্য করবে। তবে পাকিস্তানের এখন সেই সাহসও নেই, সেই পর্দাও নেই, সেই ক্ষমতাও নেই যে ভারতের বিরুদ্ধে আরেকটা নতুন করে যুদ্ধে ইনভলভ। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধটা করবে কি করে? আমি যে আপনাকে বললাম একটা ছোট্ট উদাহরণ, যে বাংলাদেশের স্থান ভারতবর্ষে না পৃথিবীর সামরিক শক্তিতে 37 নম্বর, সেখানে ভারত 4 নম্বর। আজকে যদি শুধু ফাইটার প্লেনের কথা বলেন, বাংলাদেশে 100-র কাছাকাছি আর ভারতের কাছে 1100-র কাছে। তো এই যদি স্ট্রেংথ হয়, বাংলাদেশ আর্মি স্ট্রেংথ মোটামুটি 1.25 লাখ থেকে 1.5 লাখ, ভারতবর্ষের 14 লাখের উপর। এই স্ট্রেংথ নিয়ে তো লড়তে পারবে না। এবং যে ট্যাঙ্কের কথা বলছেন, দেখুন 71 সালের পৃথিবী, 2024-এর পৃথিবী কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এখন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা মুহূর্তের মধ্যে সমাজ মাধ্যমের থ্রু দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে। এখন সারা পৃথিবীতে বিশ্ব জনমত তৈরি করতে কিছুক্ষণ সময় লাগে। আমার মনে আছে যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা পৃথিবীর দরজায় ওনাকে ঘুরতে হয়েছিল, ব্যক্তিগতভাবে যেতে হয়েছিল, যে বাংলাদেশে যে ভয়াবহ অত্যাচার করছে খান সেনারা, ইস্ট পাকিস্তানের যে খান সেনারা, জেনারেল ইয়াহিয়া খান এবং টিক্কা খানের অঙ্গুলি গেল, তার জন্য কোটি কোটি বাংলাদেশের রিফিউজি বা ইস্ট পাকিস্তানের রিফিউজি তারা ভারতবর্ষে প্রবেশ করছে, যেটা ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার অর্থনীতিকে বিপর্যস্ত করে। এবং এই গ্রাউন্ডেই ইন্দিরা গান্ধী আমেরিকাতে যান। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমেরিকার তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন, ওনার নিজস্ব রাজনীতির কারণে উনি ভারতকে কোন রকম সাহায্য করতে তো সমর্থন রাজি ছিলেনই না। উনি পাকিস্তানকে সাপোর্ট করে গেছে। এবং তখন কিন্তু ইন্দিরা গান্ধী চলে যান রাশিয়া, এবং রাশিয়ার তৎকালীন যে অবিভক্ত রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ব্রেজনেভ কিন্তু খোলা হাতে ভারতকে সাহায্য করে। আমেরিকা পাঠিয়েছিল 7ম নৌবহর, তখন এরাও 7ম নৌবহর আসলে কিন্তু আমাদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ভারতের পক্ষে, এবং আমেরিকা পাকিস্তানের বিপক্ষে। তো ন্যাচারালি আমেরিকা যখন পিছু হটে তখন পাকিস্তান বিপদে, পাকিস্তান বাধ্য হয় সারেন্ডার। তো আজকের দিনে কিন্তু যেরকম ভাবে 71 সালে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে গণহত্যা হয়েছিল এবং সমস্ত নারকীয় অত্যাচার খান সেনারা ধামাচাপা দিয়ে দিয়েছিল, সমস্ত রেডিও টেলিভিশন তখন ছিলই না, এবং লোকের যে ভিজুয়াল এফেক্ট যেটা ইম্প্যাক্ট হয় দেখলে, সেটা অডিওতে হয় না, রেডিওতে হয় না। কিন্তু আজকাল দেখুন প্রত্যেকের হাতে একটা অত্যন্ত
কিন্তু শক্তিশালী অস্ত্র রয়েছে। শান্তি অশান্তি দুটোর জন্য কিন্তু এই অস্ত্রটা ভয়ঙ্কর এবং প্রতিটা মানুষের কাছে। এই জমানাতে আমার মনে হয় না ট্যাঙ্কার নামিয়ে একটা অংশ নিশ্চিতভাবে এই সরকার, এই অন্তর্বর্তী অসাংবিধানিক সরকারের সাপোর্টে রয়েছে। একটা বড় বৃহত্তর অংশ এই ইউনূসের এই অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, প্রতিরোধ শুরু হয়েছে। এখন আর পৃথিবীটা শুধু ওই কোল্ড ওয়ারের জমানায় রাশিয়ান ব্লক আর আমেরিকান ব্লক, ন্যাটো, ভার্সো সেসব নেই। এখন পৃথিবীর ছোট রাষ্ট্র তারাও একটু স্বাধীন মতামত দেয়, কারণ বিশ্ব জনমত আজকের পৃথিবীতে জিও পলিটিক্স এর সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আমি সম্ভাবনা দেখছি না যে বাংলাদেশে ঢাকার রাজপথে ট্যাঙ্ক ঘুরে বেড়ায়।